দাদা, ও দাদা, দরজাটা একটু তাড়াতাড়ি খোলো। ভিজে একদম বরফ হয়ে গেলাম তো। এ কি রে শ্যামল, তুই এই এত রাতে হঠাৎ শহরের দিক থেকে একা একাই ঝড় চলে এলি কি করে? আমি তো ভেবেছিলাম তোমাদের চমকে দেব, এসে দেখি নিজেই পুরো ভিজে একাকার। হ্যাঁ বাবা, রাতে আসবার আনন্দই আলাদা ভেবেছিলাম, কিন্তু এই আবহাওয়া বড্ড বেশি খারাপ। আগে ভালো করে মাথাটা মুছে নে তো বাবা। কি যে করিস তোরা, দাঁত কপাটে লেগে যাচ্ছে ঠান্ডায়। হাত মুখ ধুয়ে নে দেখি জলদি। ধুর বৌদি, ঠান্ডায় জমে গেলেও ভালো লাগছে ঘরের মধ্যে তোমাদের কাছে এসে। শরীরটা গরম করার মতো এই মুহূর্তে তো গরম ভাত আর ডাল ছাড়া আর কিছুই নেই রে। নে খেয়ে নে তো দেখি হাত পা ধুয়ে, পরে ভালো কিছু রান্না করে খাওয়াবো। আরে দূর, শহরের ওই ফাস্টফুড আর রেস্তোরাঁর খাবারের থেকে তোমার হাতের এই গরম ডাল ভাত যে কত স্বাদের তা কি আর জানো? এটাই আমার অমৃতের মতো লাগছে। তাহলে খা মন দিয়ে। আর শহরে তোর ইঞ্জিনিয়ারিং কেরিয়ার কেমন চলছে বল শুনি। সব বলছি দাদা, আগে দুটো পেটে পড়ুক। এ বৃষ্টির রাতে তোমাদের সাথে গরম গরম ভাত আর ডাল খেতে খেতে মনে হচ্ছে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। ওরে ইমরান, জল তো সারা রাত ধরে যেভাবে জমছে আজকে পুরো জমি ডুবে যাবে দেখছি। আর বলিস কেন মোহন, কালকের ওই ঝড় জলে যা হয়েছে তাতে ধান গাছগুলো আর বাঁচানো যাবে বলে তো মনে হচ্ছে না। গতবারও ঠিক এমনটাই হয়ে ধানগুলো পচে সব নষ্ট হয়ে গেছিল। এবছরও যদি এমনটাই হয় তবে আমাদের আর না খেয়ে মরা ছাড়া কোনো গতি থাকবে না রে। ঠিকই বলেছিস ভাই, ধার দেনা করে সারা বছর খেটে ফসল ফলাই, আর শেষ মুহূর্তেই বর্ষার জল এসে সব কেড়ে নেয়। যেভাবে বৃষ্টির ফোঁটা পড়ছে তাতে মনে হয় না আজকে বৃষ্টি কমবে। জল নিকাশ করবারও কোনো ভালো রাস্তা নেই এখানে। এভাবে তো আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না মোহন। বল তো, আর কতদিন এভাবে প্রকৃতির মার খেয়ে আমাদের মরতে হবে? সেটাই তো বুঝতে পারছি না ভাই। ঘরে বউ বাচ্চা, এদিকে মাথার উপর ঋণের বোঝা। কি করেছে এই ক্ষতি সামলাবো ওপরওয়ালাই জানে। চল গ্রামের অন্যদের সাথে একটু কথা বলে দেখি, কেউ কোনো বুদ্ধি দিতে পারে কি না। এভাবে আর চুপ করে থাকা যায় না। চলো, মাঠে দাঁড়িয়ে আর লাভ নেই, ঘরে গিয়ে দেখি শ্যামল কিছু বুদ্ধি দিতে পারে কিনা। ও তো অনেক পড়াশোনা জানে। হ্যাঁ হ্যাঁ, তাই কর। দেখে দেখ তোর ভাই কি বলে, দেখ। হ্যাঁ, কিরে রাজু, কেমন আছিস ভাই? কতদিন পর তোকে দেখলাম বলতো। আরে শ্যামলজি, এই এসে এসো। তুই সতে কখন এলি? হ্যাঁ, একবার তাক লাগিয়ে দিলি তো। এই তো কালকে রাতে এসে পৌঁছালাম, এসে দেখি চারপাশে জলে ভেসে যাচ্ছে, আর তোরই মাছের দোকান তো দিব্যি জমজমাট। আর বলিস না ভাই, ঈশ্বরের কৃপায় মাছের ব্যবসা এবার বেশ ভালোই চলছে। বর্ষার বাজারে টাটকা দেশি মাছের চাহিদা তো শহরেও আকাশ ছোঁয়া। বাহ, বেশ দেখে শুনে তো ব্যবসা চালাচ্ছিস দেখছি। তা বলতো, আজকাল তোদের এই মাছের বাজারে লাভ কেমন হচ্ছে? শুধু লাভ কেন শ্যামল, আজকাল তো মাছের দামও ভালো পাওয়া যাচ্ছে। তোর ইঞ্জিনিয়ারিং কেরিয়ার কেমন চলছে বল? শহরে তো আজকাল প্রচুর ওভার টাইমের কাজ দিচ্ছে শুনছি। হ্যাঁ, শহরে কাজের চাপ তো রয়েছেই। ওভারটাইমে ভালো টাকাও দিচ্ছে ঠিকই, কিন্তু দিন রাত খাটতে খাটতে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় রে। তা তো বটেই, শহরের ওই যান্ত্রিক জীবন কি আর আমাদের মতো গ্রামের যুবকদের চিরকাল ভালো লাগে? টাকা জমাস ঠিকই, কিন্তু নিজের মাটির টান কি আর ভোলা যায়? একদম সত্যি কথা বলেছিস রাজু। শহরে বসেও মনটা পড়ে থাকে গ্রামের এই ধান ক্ষেত আর নদীটার কথায়। আর এবার এসে তো দেখলাম দাদার জমির যা অবস্থা, তাতে কপালে বড় দুঃখ আছে। কেন রে, দাদার জমিতে কি এমন হলো আবার? প্রতিবারই তো বর্ষার জল দিয়ে তোদের ঝামেলা লেগে থাকে। সেটাই তো প্রধান সমস্যা। শুধু ধান চাষের উপর ভরসা করে থাকলে কৃষকদের বাঁচানো তো মুশকিল। তাই ভাবছি অন্য কোনো স্থায়ী রাস্তা বের করতে হবে। কোনো চিন্তা করিস না ভাই, তুই যখন শহর থেকে এত কিছু শিখেছিস, নিশ্চয়ই কোনো ভালো বুদ্ধি তোর মাথায় আসবে। দরকার পড়লে আমি তো আছি তোর পাশে। হ্যাঁ, ঠিক বলেছিস রাজু। শুধু বসে থাকলে তো আর সমাধান মিলবে না। চল আজকে উঠি, কালকে তোর সাথে ঠান্ডা মাথায় এ নিয়ে বিস্তারিত কথা বলবো। অবশ্যই আসিস। কালকে দোকানে সময় মতো চলে আয়, মন খুলে সব পরিকল্পনা শোনা যাবে তোর মুখে, ঠিক আছে? গিন্নিমা, এই বৃষ্টির মধ্যে আপনি ভিজে মাঠে একা একা কোথায় বেরোলেন বলুন তো?
আর বলিস কেন বাবা ইমরান, কানে খবর এলো যে লাগাতার বৃষ্টিতে নাকি নিচু জমির সব ধান ক্ষেত জলের তলায় চলে যাচ্ছে। তাই নিজেই একটু দেখতে এলাম কি অবস্থা সবার। আর দেখতে হবে না মা, যা অবস্থা জমি তাতে মনে হয় এবারেও আমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ। বুক ফাটা কান্না পাচ্ছে শুধু। সবই দেখতে পাচ্ছি বাবা, কপালটাই খারাপ তোদের। কি আর করা যাবে বল, প্রতিবার এমন দুর্যোগে তোদের কতই না ক্ষতি হয়। আমরা গরিব মানুষ, প্রকৃতির মার আর মোড়ল মশাইয়ের খাজনার চাপে পিষে যাই। এবছর যদি খাজনা দিতে না পারি, আপনাকে যে কিভাবে খাজনা দেব আমি সত্যিই জানি না মা। আরে পাগল ছেলে, খাজনা নিয়ে তোকে আর তোর মতো চাষিদের ভাবতে হবে কে বলেছে? জমি ভেসে গেলে পেটে তো ভাত থাকবে না, তখন আবার কিসের খাজনা? বলো কি মা, খাজনা না দিলে মোড়ল মশাই কি আর আমাদের রেহাই দেবেন? আমাদের তো তখন না খেয়েই মরতে হবে। আরে আমার কাছে আমার গ্রামবাসী আর তাদের পেটের ভাত সবার আগে। তোরা যে রক্ত জল করা পরিশ্রম করিস মাঠে, সে তো আমি নিজের চোখেই দেখি। চেষ্টা তোদের কম থাকে না কোনো দিনই। আপনার এই দয়ায় আমাদের একমাত্র ভরসা মা। ওপরওয়ালা আপনাদের মঙ্গল করুন, না হলে এই বর্ষার জলে আমরা তো ভেসে যাব। ভয় পাস না বাবা ইমরান, গ্রামে ফিরে বাকিদেরও বলিস ভেঙে না পড়তে। ওপরওয়ালা নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করে দেবেন। আর বাঁচানো গেল না রে শ্যামল, চোখের সামনে জল যেভাবে বাড়ছে তাতে এবছরের সব ধান আর ঘরে তুলতে পারবো না। এই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে এলে কেন গো? আর অমন ভেঙে পড়ছো কেন বলো তো? কপালে যা আছে তাই তো হবে। দাদা, এভাবে শুধু কপাল পুড়িয়ে তো লাভ নেই। প্রতিবার তো একই কারণে হাত খালি করে বসে থাকো। তুই বুঝবি না রে ভাই, বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে লোন নিয়ে চাষ করি, আর শেষেই বৃষ্টির জল সব কেড়ে নেয়। সমস্যা যখন একটাই, তখন তার অন্যরকম কোনো রাস্তা কি ভাবা যায় না? শুধু ধানের উপর নির্ভর করে বসে থাকলে তো এই কষ্টটাই পাবে। ধান ছাড়া আবার চাষ কি করে হবে ভাই? আমাদের তো ওই এক টুকরো জমি সম্বল, ওতেই তো পেটের ভাত জোটে। শোনো বৌদি, বর্ষার জলে যখন জমি ডুবেই, তখন আর জোর করে শুধু ধান চাষ করতে যেও না। তার চেয়ে ওই জমা জলেই মাছের চাষ শুরু করে দাও। তুই বলিস কি রে শ্যামল, আমরা তো কোনো দিন মাছ চাষ করিনি, আর তার জন্য কি পুকুর লাগবে না? আমাদের তো পুকুর নেই। আরে পুকুর লাগবে কে বলল? ধানের জমিতে যে জল আটকে আছে ওখানেই কই, শোল, জিয়ল মাছ ছেড়ে দাও না কেন? এ কথা তো আগে কখনো মাথায় আসেনি রে। সত্যি কি এই জলে মাছ বাঁচবে? একদম বাঁচবে বৌদি। আজকাল বাজারে এই জিয়ল মাছের কদর আর দাম দুটোই আকাশ ছোঁয়া। ফসলের লোকসান এদিক থেকে বেশ ভালোই সামলে নেওয়া যাবে। বলিস তো, তাহলে একটা দারুণ বুদ্ধি দিয়েছিস, কিন্তু গ্রামের বাকি চাষিরা কি এতে রাজি হবে বলতো? কেন রাজি হবে না? আমি আর রাজু মিলে সবাইকে বুঝিয়ে বলবো। শুধু তোমাদের একটু সাহস করে নতুন পথটা বেছে নিতে হবে। তবে হয়তো আমাদের আর না খেয়ে মরতে হবে না। শ্যামল, তোর বুদ্ধিটা সত্যিই জাদুর মতো কাজ করছে। ঠিক আছে, তবে আর কালক্ষেপ করব না। কালকে সকালেই ইমরান আর বাকি চাষি ভাইদের ডেকে এই পরিকল্পনা নিয়ে আসা যাক। ও রাজু, ঘরে আছিস নাকি? তাড়াতাড়ি একটু বাইরে আয় তো ভাই। আরে শ্যামল যে, হঠাৎ এই বিকেলে আমার দরজায়, কি ব্যাপার বলতো? ঘরের মধ্যে আর কি করবি বলতো? একটু আমার সাথে চলতে হবে তো তোকে। তোর সাথে যাব, কিন্তু এখন কোথায় যেতে হবে বলতো আগে? কাজ আছে আমার দোকানে। আরে অত প্রশ্ন করিস না তো, চল না আমার সাথে একটু হাট। হাট গেলেই নিজের চোখে দেখতে পাবি সব। তুই তো দেখি পুরো দস্তুর শহরের বাবু হয়েও সেই জেদি হয়ে রয়ে গেছিস। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছে, চল যাচ্ছি তবে। গিন্নিমা, বাড়িতে আছেন নাকি? একটু বাইরে আসবেন দয়া করে, আমাদের একটু জরুরি কথা ছিল আপনার সাথে। কে রে বাইরে? কে ডাকছিস? ওমা, শ্যামল আর রাজু যে। আয় আয়, তোরা ভেতরে আয়। এভাবে বাইরে দাঁড়িয়ে কেন? গিন্নিমা, আপনার সাথে একটু খুব জরুরি পরিকল্পনা নিয়ে কথা বলতে এসেছি। বস বস আগে। এমন ছটফট করছিস কেন বলতো?
কি এমন কথা যার জন্য এত বিকেলে ছুটে এলি? বলছে কি মা, গ্রামের এই যে মাঠে জল জমে ধান নষ্ট হচ্ছে, ওই জলেই যদি আমরা মাছ চাষ করি কেমন হয়? একদম ঠিক লুফে নিয়েছে বুদ্ধিটা গিন্নিমা। ধানের সাথে কই বা শোল মাছের চাষ করলে চাষিদের আর লোকসানে পড়তে হবে না। বলিস কি রে তোরা? ধানের জমিতে আবার একসাথে মাছ চাষ করা সম্ভব নাকি? অসম্ভব কিছু না গিন্নিমা, শহর থেকে আমি এই মাছ চাষের বৈজ্ঞানিক কায়দা শিখে এসেছি। আলগুলো একটু শক্ত করে বাঁধলে মাছ বাইরে যেতে পারবে না। তোদের এই ভাবনাটা তো মন্দ বলিসনি। সত্যি যদি এতে গরিব চাষিদের একটু লাভ হয়, তবে তো এটা দারুণ ব্যাপার হবে। তাহলে আপনি অনুমতি দিচ্ছেন তো গিন্নিমা? আমরা সব চাষিদের বুঝিয়ে এ কাজ শুরু করতে চাই। অনুমতি আমি দেব, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, মাছ চাষের চক্করে যেন মূল ধানের কোনো ক্ষতি না হয়। সে বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকুন মা। ধানের বিন্দুমাত্র ক্ষতি না করেই আমরা এই মাছ চাষ সফল করে দেখাবো। ঠিক আছে বাবা, তোদের এই সৎ উদ্যোগে আমার পূর্ণ সম্মতি রইল। যাও, গিয়ে গ্রামের সব ভাইদের মুখে হাসি ফুটিয়ে তোলো। তোরা সবাই একটু কাছে আয় ভাই সব। আজকে একটা খুব জরুরি ব্যাপারে তোদের সাথে আলোচনা করতে হবে। কালকের পর থেকে সবার মনে একটাই আশা জেগেছে, শ্যামল যে নতুন বুদ্ধিটা এনেছে সেটাই বিস্তারিত বলুক সবাইকে। দেখুন কাকা জ্যাঠারা, আপনারা তো প্রতি বছর বর্ষার জলে ফসল নষ্ট হওয়ার কষ্ট নিজের চোখে দেখেছেন। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আর চলবে না। ঠিক বলেছে শ্যামল। শহরের বাজারে এখন টাটকা দেশি মাছের কি চাহিদা তা আমি রোজ ব্যবসা করে বুঝি। ধান চাষের পাশাপাশি যদি ওই একই জমিতে মাছ ছাড়েন, তবে লোকসানের বদলে লাভই হবে আপনাদের। বাবা শ্যামল, মাছের কথা তো বলছিস ভালোই, কিন্তু মাছ কি আর ধানের খেতে এমনি বেঁচে থাকে? আমাদের তো এসব নিয়ে কোনোদিন মাথা ঘামাতে হয়নি। ভয়ের কোনো কারণ নেই জ্যাঠা। কই, শোল কিংবা জিওল মাছের মতো শক্তপোক্ত জাতের মাছ এই জমা জলে খুব সহজেই বড় হয়ে ওঠে। বাড়তি কোনো পুকুরেরও দরকার পড়বে না। বলিস কিরে বাবা, তাহলে তো ধানের গোড়া পচে গেলেও মাছ বিক্রি করে বাজারের খরচ দিব্যি উঠে আসবে দেখছি। শুধু তাই নয় ভাইরা, মোড়ল গিন্নিমা নিজে আমাদের কথা শুনে সানন্দে অনুমতি দিয়েছেন। উনি বলিয়ে দিয়েছেন ফসলের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে শুধু একটু নজর রাখতে। হ্যাঁ, একদম ঠিক কথা। আমাদের বাঁচতে গেলে এখন এই আধুনিক পদ্ধতিটা বুদ্ধিটা লুফে নিতেই হবে। বলুন, আপনারা সবাই এই মাছ এবং ধান একসাথে চাষের পরিকল্পনায় রাজি আছেন তো? হ্যাঁ, আমরা এক পায়ে রাজি মোহন ভাই। যেমন করি হোক, এবছর আমাদের নতুন পথে ভাগ্য বদলাতে হবে। বাহ, সবার মুখে এই কথাটা শুনে খুব ভালো লাগলো। তবে কালকে সকালেই আমরা সবাই মিলে কোদাল হাঁসুয়া নিয়ে জমির আলগুলো শক্ত করবার কাজ শুরু করে দেব। চলো বন্ধুরা, আর দেরি করা যাবে না। সবার আগে জমির চারপাশের আলগুলো বেশ ভালো করে উঁচু এবং শক্ত করে বাঁধতে হবে, যাতে জলের চাপে মাটি ধসে না যায়। তুই একদম ঠিক কথাই বলেছিস শ্যামল। বৃষ্টির জল যেভাবে বাড়ছে, আজকে আল বাঁধা শেষ না করলে মাছ ছাড়বার আগেই সব জল বেরিয়ে যাবে। শুধু আল বাঁধলেই তো হবে না ইমরান। মাছ যাতে কোনোভাবেই বাইরে বেরিয়ে না যেতে পারে, তার জন্য জলের নিষ্কাশন মুখ জাল আটকানোর ব্যবস্থা এখনই করে ফেলতে হবে। বাহ রাজু, দারুণ বুদ্ধি দিয়েছিস তো। আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। জলের মুখে শক্ত জালের বেড়া দিলে মাছের পোনাগুলো সুরক্ষিত থাকবে। তা বটে, শহর থেকে ঘুরে এসে তোর মাথাটা সত্যিই ঝকঝকে কাজ করছে ভাই। আমাদের চাষের মাঠে এভাবেও যে টাকা ফলানো যায় তা কল্পনা করিনি। আর মাত্র কয়েক ঘন্টার কষ্ট ভাই সব। আজকের এই পরিশ্রমটাই আমাদের আগামী দিনের সব দুঃখ আর ঋণের বোঝা চিরতরে মুছে দেবে। সাবাস, ঠিক এরকম উদ্যমই আমাদের দরকার। চলো, সূর্য ডোবার আগেই আল চওড়া করে বাকি কাজটুকু দ্রুত শেষ করে ফেলি। ওরে ইমরান, জল তো এখন বেশ স্থির। একটু খেয়াল করে দেখ তো ভাই, জালের কাছাকাছি কেমন মাছগুলোর পিঠ চকচক করছে। সত্যি বলছে মোহনদা, একটা বড় শোল মাছ সবে মাত্র জলের উপরে খাবি খেয়ে ডুবলো। এত তাড়াতাড়ি মাছগুলো এত বড় হয়ে উঠবে আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস না করবার কি আছে ইমরান ভাই? বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক সময়ে সঠিক খাবার ফেললে ফল তো এমনই মিষ্টি হবে। আরে বাহ, এই মাপের কই আর জিওল মাছ বাজারে তোলবার মতো একেবারে তৈরি হয়ে গেছে। শহরের বাজারে নিয়ে গেলে এগুলোর যা দাম উঠবে, তাতে তোদের তাক লেগে যাবে।
এতদিন তো কেবল ভয় ভয়ে চোখের জল ফেলেছি, আজ জলে মাছের এই খেলা দেখে বুকটা জুড়িয়ে গেল গো। শুধু তোমরা একা নয় বৌদি, আমাদের সবার জমিতে এই একই কাণ্ড ঘটেছে। একদিকে যেমন ধান গাছগুলো দিব্যি বেঁচে গেছে, অন্যদিকে তেমনই মাছগুলো আমাদের বাড়তি উপার্জনের রাস্তা খুলে দিয়েছে। দেখেছেন তো কাকা, একটু বুদ্ধি খাটিয়ে প্রকৃতির সঙ্গে লড়লে হার মানতে হয় না, বরং প্রকৃতিকেই নিজের বন্ধু করে নেওয়া যায়। ঠিক বলেছিস। গতবারের মতো এবছর আমাদের পথে বসতে হয়নি, বরং মাছ বিক্রির এই টাকা দিয়ে লোন শোধ করে নতুন আশায় বুক বাঁধতে পারবো আমরা। তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, আজকে সকালেই প্রথম দফার মাছগুলো তুলে রাজুর দোকানে চালিয়ে দিই। তবে আমি ক্যারেট আর বরফ রেখে দিই দোকানে, তোরা শুধু মাছগুলো তুলে আমার হাতে পৌঁছে দে। আজ তোদের এই কাণ্ড কারখানা দেখে আমার বুকটা গর্বে ভরে গেছে রে। সত্যি তোরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিলি। আপনি সেদিন যদি ভরসা না জোগাতেন তবে তো আমরা সাহসী পেতাম না গিন্নিমা। আপনার আশীর্বাদই আজকে আমাদের এই সুদিন এলো। শুধু তাই নয় মা, ঋণের সমস্ত টাকা মিটিয়েও আমাদের পকেটে যা লাভ এসেছে তা এ জীবনে আমরা কখনো একসঙ্গে চোখে দেখিনি। আমি তো আগেই বলেছিলাম, একটু বুদ্ধি খাটালে মাটির সোনা এভাবেই ঘরে উঠে আসে। মাছের বাজার এখন আমাদের গ্রামের নাম সবার মুখে মুখে। এতদিন ভয়ে ভয়ে চোখের জলে দিন কেটেছে, আজ ওপরওয়ালা আমাদের কুঁড়ে ঘরে সত্যিকারের সুখ আর শান্তির ছোঁয়া এনে দিয়েছেন। আমাকে আর একা ধন্যবাদ দিও না তো সবাই, আমি শুধু একটু পথ দেখিয়েছি, বাকিটা তো তোদেরই হাতের খাটুনি। তোর এই একটা বুদ্ধির জন্যই আজকে আমাদের মুখের গ্রাস কেউ কেড়ে নিতে পারিনি ভাই। বল আজকে তোর জন্য কি রান্না করা হবে, বলো বল বল বল। ওরে বাবা, এত কিছু আর করতে হবে না, আমায় কিচ্ছু দিতে হবে না দাদা বৌদি। ওই বৃষ্টির রাতের মতো এক থালা গরম ভাত আর ডাল খাইয়ে দিলেই আমি সব থেকে বেশি খুশি হব। বেশ তাই হবে। এসো, আজ এই আনন্দের দিনে সবাই মিলে একসাথে বসে গরম ভাত আর ডাল দিয়েই এই সাফল্যের উৎসব পালন করি। চলুন গিন্নিমা, আজকে সবার ঘরে এই আনন্দের মধ্যাহ্ন ভোজ হোক।